beyond all maps. একটা সাধারণ ঘরোয়া কুকুর কিভাবে সুদূর গভীর জঙ্গলের মধ্যে নিখোঁজ সোনার খোঁজ পেল, আজকে তেমনই এক গল্প জানব। বাক নামের এই কুকুরটা ছিল আদরে বাঁদর হয়ে যাওয়া একটা কুকুর, যার জীবন কাটছিল বিলাসিতা আর ভালোবাসার মাঝে। কিন্তু ভাগ্যের এক নির্মম খেলায় তাকে ছুঁড়ে ফেলা হয় ভয়ঙ্কর বরফে ঢাকা আলাস্কায়, যেখানে আইন একটাই, তা হলো টিকে থাকা। নতুন এক পরিবেশ, নতুন জীবন, আর তার সঙ্গে নিজের ভেতরে লুকিয়ে থাকা এক অজানা শক্তির উন্মোচন। বাক কি পারবে তার সেই অন্তরের ডাকে সাড়া দিতে, নাকি সভ্যতার শৃঙ্খলে আটকে যাবে চিরতরে? দ্য কল অফ দ্য ওয়াইল্ড একটা দুঃসাহসিক অ্যাডভেঞ্চারের গল্প, যেখানে প্রকৃতি, বন্ধুত্ব আর স্বাধীনতার প্রকৃত মানে খুঁজে পাওয়া যায়। চলো বেশি কথা না বাড়িয়ে বাকের এই অবিশ্বাস্য যাত্রাটা শুরু করা যাক। ক্যালিফোর্নিয়ার এক সুন্দর সকালে ব্যস্ত হাটবাজার, সেখানেই আমরা পরিচিত হই আমাদের গল্পের প্রধান চরিত্র বাকের সাথে। সে ছিল অত্যন্ত চঞ্চল এবং ছটপটে প্রকৃতির কুকুর। যেহেতু সে ওই এলাকার একজন বিচারক জর্জ মিলারের পোষা কুকুর, তাই বাকের দুষ্টুমি সবাই মেনে নিত। সে যাই করুক না কেন, বাকিটা তাকে কিছুই বলতো না। সেদিন বাক তার বাড়ির কাজের লোকের সঙ্গে একটু মার্কেটে এসেছিল, আর সেখানেই এক লোভী কুকুর পাচারকারী ব্যক্তির নজরে পড়ে যায় সে। বাড়ি ফিরে এসেও বাক আবারও তাণ্ডব চালাতে শুরু করে। পুরো বাড়িটা সে যেন একেবারে ওলট পালট করে ফেলে। কিছুক্ষণ পর ঘরের মালিক জর্জ মিলার এসে ঘুমের ঘরে তাকে টেনে বার করে দেয়। তিনি রাগী কণ্ঠে বলেন, আজ তোমায় স্পষ্ট করে বলেছিলাম যে কোনো দুষ্টুমি করা যাবে না, কিন্তু কে শোনে কার কথা? ঠিক তখনই একটা কাঠবিড়ালি দেখতে পেয়ে দ্রুত তার পেছনে ছুটে জঙ্গলের দিকে চলে যায়। এদিকে জর্জ মিলারের বাড়িতে চলছিল এক বিশাল পার্টির প্রস্তুতি। রান্নার লোকেরা সমস্ত খাবার প্রস্তুত করে বাইরে গার্ডেনের টেবিলে এনে রেখেছিল। অতিথিরাও আসতে শুরু করেছিল। এমন সময় বাঘ জঙ্গলের ভেতর দিয়ে ছুটে এসে দেখে বিশাল আয়োজন হচ্ছে, আর খাবারের টেবিলের দিকে তাকাতেই সে নিজেকে আর সামলাতে পারে না। ঠিক তখনই জর্জ মিলার তার পরিবার এবং অতিথিদের সঙ্গে ছবি তুলছিলেন। সবাই যখন ক্যামেরার দিকে তাকিয়ে, তখনই আমরা দেখি মুখে মুরগির ঠ্যাং নিয়ে বাঘ সোজা তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে সেও ফটো তুলবে বলে। সবার চোখে মুখেই একটা সন্দেহের ছাপ ফুটে ওঠে। পর মুহূর্তে জর্জ মিলার খাবারের টেবিলের সামনে গিয়ে দেখেন পুরো টেবিলের সব খাবার গায়েব। বাঘ একাই সব খেয়ে ফেলেছে। যদিও বাঘ ছিল জর্জ মিলারের ভীষণ আদরের কুকুর, কিন্তু আজকের দিনটা নষ্ট হওয়ায় তিনি ভীষণভাবে আপসেট হয়ে পড়েন। সেদিন রাতেই দেখা যায় বাঘ তার ঘরের সামনে একটা বল নিয়ে বসে আছে, যেন কিছুটা অনুশোচনা হচ্ছে তার মধ্যে। ঠিক তখনই সেই কুকুর পাচারকারী দূর থেকে খাবারের লোভ দেখিয়ে তাকে ডাকে। এদিকে বাঘ নিজের ইচ্ছার মালিক হলেও সেই খাবারের লোভে সেই অচেনা ব্যক্তির দিকে এগিয়ে যায় এবং সেই সুযোগে পাচারকারী তাকে বন্দি করে ফেলে। তখনই আমরা শুনতে পাই এক পাচারকারী বলছে, এটাকে যেখানেই বিক্রি করব বেশ মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে। আরেকজন বলে, এর মালিককে বাক নামে একে ডাকতে শুনেছি, আমরাও তাহলে একে এই নামেই বিক্রি করব। বাকের নিরাপদ বিলাসিতা জীবন এক নিমেষে শেষ হয়ে যায়। শুরু হয় এক নতুন কঠিন অধ্যায়। বাক ছিল একটা বিশাল লম্বা চওড়া এবং স্বাস্থ্যবান কুকুর, তাই পাচারকারীরাও ওকে গাড়ি থেকে ট্রেনে তোলার সময় অবাক হয়ে বলছিল, সামান্য একটা কুকুর এত ভারী কেন রে বাবা? এদিকে বাক বেচারা নিরুপায় হয়ে বাক্সবন্দি অবস্থাতেই ট্রেনে চড়ে তার পরবর্তী গন্তব্যের দিকে রওনা দেয়। নতুন জায়গায় পৌঁছে তার যখন ঘুম ভাঙে, তখন সে বাক্সের ফাঁক দিয়ে লক্ষ্য করে এক ব্যক্তির লাঠি হাতে তার দিকে এগিয়ে আসছে। আর যখন সেই অচেনা ব্যক্তি তার বাক্স খুলে বের করার চেষ্টা করে, তখন সে হঠাৎ বাক্স ভেঙে ছুটে সেখান থেকে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গেই সে সেই ব্যক্তির উপর রাগ দেখাতে শুরু করে। কিন্তু তখনই ব্যক্তিটাকে বলতে শোনা যায়, এটা তোমার নিজের ঘর ভেবো না, এখন থেকে তোমাকে নতুন নিয়মে চলতে হবে, আর সেটা আমি তোমাকে শেখাবো। এরপর বাঘ লাফানো মাত্রই ব্যক্তিটা বাঘকে খুব জোরে লাঠি দিয়ে আঘাত করে। কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পেরে যায়, যদি বেশি দুষ্টামি এখানে করি তাহলে আরো বিপদে পড়তে হবে। তাই সে ছটফট না করে ধীরে ধীরে শান্ত হয়ে যায়। সেই পাচারকারী ব্যক্তিদের মধ্যে একজন একদিন তাকে খাবার দিতে আসে। বাইরে থেকে শান্ত দেখালেও বাঘ ভেতর থেকে তখনও খুব রেগেছিল। ব্যক্তিরা রুম থেকে বেরিয়ে যাওয়ার পরই বাঘ দড়ি ছিঁড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। অনেক কষ্টে সেই রুম থেকে বেরোতে পারলেও সে লক্ষ্য করে যে এখন সে রয়েছে আলাস্কার এক নদীর মাঝখানে একটি নৌকার মধ্যে। বাঘ তখনও বুঝতে পারেনি যে তার নিজের বাড়ি থেকে সে কত দূরে চলে এসেছে। আসলে আলাস্কার এই অঞ্চলে এত মানুষের ভিড় জমে একমাত্র সেই নিখোঁজ সোনার খোঁজ করার জন্য, এবং সেখানে প্রথমবারের মতো বাঘ এত ধরনের মানুষকে একসঙ্গে দেখে। স্বাভাবিকভাবেই যা তার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা ছিল। যখন সে প্রথমবার আলাস্কার বরফের ওপর পা রাখে, ক্যালিফোর্নিয়ার উষ্ণ পরিবেশে বেড়ে ওঠা বাঘ কিছুই বুঝতে পারে না যে এটা কি রে বাবা। তার মালিক তাকে জানায়, এটা জাস্ট বরফ, তুমি চলে এসো এর ওপর থেকে। কিন্তু বাঘকে একটু অদ্ভুত ধরনের আচরণ করতে করতে তার উপর থেকে যেতে দেখি। সে আসলে বরফের উপর থেকে ঠিকভাবে হাঁটতেই পারছিল না, আর উপর থেকে বরফের ফোঁটাগুলো পড়তে দেখে সে সেগুলো খেতে শুরু করে, যেন এটাই তার কাছে এক নতুন অভিজ্ঞতা। কিছুক্ষণ পর সে মালিকের দড়ি থেকে বেরিয়ে দ্রুত ভিড়ের মধ্যে মিশে যায়। এরপর আমরা
পরিচিত হই গল্পের দ্বিতীয় প্রধান চরিত্র জন থর্নটনের সঙ্গে। তার নিজের পরিবার বলতে কেউ নেই, তার আলাদা হয়ে যাওয়া স্ত্রীও থাকে বহু দূরে। ভিড়ের মধ্যেই বাকের সঙ্গে জনের ধাক্কা লাগে, আর সেখানেই জন প্রথমবার বাকের সঙ্গে দেখা করে। বোট ছেড়ে দিচ্ছিল বলে সে তাড়াহুড়ো করে চলে যায়, কিন্তু বাক লক্ষ্য করে যে জনের পকেট থেকে একটা মাউথার গান পড়ে গেছে। বাক দ্রুত সেটা তুলে নিয়ে জনকে ফেরত দেয়। তখনই বাকের মালিক এসে তাকে আবারও ধরে ফেলে। মালিকের মুখে জন শুনতে পায় কুকুরটির নাম হলো বাক। জন হেসে বলে, অনেক ধন্যবাদ বাক, এটা আমার সন্তানের ছিল, তাই এটা হারিয়ে গেলে আমার সত্যিই খুব খারাপ লাগতো। এবার একদিন ডাকবাহী স্লেজ টিমের মাস্টার পোরাল্ট বাককে লক্ষ্য করে। এই স্লেজ টিমের প্রধান কাজ ছিল বরফে ঢাকা ছোট ছোট শহরগুলোর মধ্যে চিঠি ও পার্সেল সরবরাহ করা। যেহেতু তাদের টিমে দুটো কুকুরের অভাব ছিল, তাই পোরাল্ট বাককে নিয়ে যায়। কিন্তু পোরাল্টের সহকারী ফ্রান্সোয়া বলে, আমাদের দুটো কুকুরের দরকার ছিল, কিন্তু তুমি একটা এনেছো কেন? পোরাল্ট জবাব দেয়, বাক যথেষ্ট শক্তিশালী এবং বেশ স্বাস্থ্যবান কুকুর, তাই হয়তো ও দুটো কুকুরের জায়গা আরামসেই নিয়ে নিতে পারবে। এরপর বাককে টিমের অন্য কুকুরদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। তাদের দলনেতা ছিল স্পিডস নামের এক কুকুর। সে ছিল সবচেয়ে শক্তিশালী এবং ওই দলের লিডার। এরপর পোরাল্ট সমস্ত কুকুরদের একটা ছোটখাটো ট্রেনিং দিয়ে দেয় যে আমরা এই স্থান থেকে যাত্রা শুরু করব এবং আমাদের গন্তব্য হবে ঠিক এইখানে। চিঠি নিয়ে তাদের যাত্রা শুরু হয়। বাক সহ সমস্ত কুকুরদের স্পিডসকে অনুসরণ করতে বলা হয়, কিন্তু স্পিডস ছিল একটু বদমেজাজি এবং রাগী স্বভাবের। শুরু থেকেই সে বাককে একদম পছন্দ করতো না। যেহেতু বাক একজন ঘরোয়া কুকুর ছিল, তাই প্রথম দিকে স্লেজ টানার কাজে তার ভীষণ অসুবিধা হচ্ছিল। সে কিছুতেই বাকিদের সঙ্গে তাল মিলিয়ে একদমই চলতে পারছিল না। একমাত্র বাকের বোকামির জন্যই তাদের গতি বারবার কমে যাচ্ছিল। সেদিন রাতে একটা নির্জন স্থানে সবাই বিশ্রাম নিচ্ছিল। তখনই বাক চুপি চুপি তাঁবুর ভেতরে ঢুকে সেখানে শোয়ার চেষ্টা করে, কিন্তু ফ্রান্সোয়া তাকে বের করে দিয়ে বলে কুকুররা বাইরে ঘুমায়, এটাই নিয়ম। মন খারাপ করে বাক সেখান থেকে বেরিয়ে আসে। এরপর হঠাৎ সে সামনে এক বিশাল কালো রঙের নেকড়ে দেখতে পায়। প্রথমে সে অবাক হয়ে তাকিয়ে থাকে, কিন্তু আমরা বুঝতে পারি ওই নেকড়েকে শুধু বাকই দেখতে পাচ্ছিল, অন্য কুকুররা নয়। কিছুক্ষণ পর মন খারাপ করে বাক বরফের মাঝেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে বাক সবার শেষে ঘুম থেকে ওঠে। এরপর তারা আবারও ছুটে চলে তাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে, কিন্তু স্পিডস বারবার ইচ্ছা করে বাককে হেনস্থা করতে থাকে। তবে বাক সহজে হার মানার পাত্র নয়। সে ধীরে ধীরে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে দলের বাকি কুকুরদের মন জয় করতে শুরু করে। এরপর বিভিন্ন স্থানে চিঠি দিতে দিতে পোরাল্ট এবং তার পুরো টিম এগিয়ে চলে। একসময় তারা একটা বড় জলাশয়ের উপর দিয়ে যাওয়ার আগে একটু যাচাই করে নিচ্ছিল যে বরফটা কতটা পুরু, কারণ যদি বরফ খুব পাতলা হয় তাহলে ভেঙে সবাই সেই জলের মধ্যে পড়ে যেতে পারে। কিন্তু হঠাৎ ফ্রান্সোয়া বরফ ভেঙে সেই নদীর মধ্যে পড়ে যায়। দূর থেকে সেটা বাঘ দেখতে পেয়ে দ্রুত ছুটে আসে ফ্রান্সোয়াকে বাঁচানোর জন্য। এরপর সেও নদীতে ঝাঁপ দিয়ে ফ্রান্সোয়াকে বাঁচানোর চেষ্টা করে। এবার আবারও আমরা লক্ষ্য করি সেই কালো রঙের নেকড়েটা ওপর থেকে তাকে ইশারা করছে ঠিক কোন জায়গায় পাতলা বরফ আছে এবং সেখান থেকে বাঘ উঠে ফ্রান্সোয়াকে বাঁচাবে। বাঘ এক মুহূর্ত দেরি না করে সেই পথই অনুসরণ করে এবং শেষ পর্যন্ত ফ্রান্সোয়াকে জলের নিচ থেকে টেনে তুলে আনতে সক্ষম হয়। তবে বাঘ নিজেও ক্লান্ত হয়ে যাওয়ায় সেও সেই নদীর স্রোতে ভেসে যেতে শুরু করে। এদিকে পোরাল্ট হতভম্ব হয়ে চারিদিকে বাঘকে খুঁজতে থাকে, কিন্তু হঠাৎ সে লক্ষ্য করে বাঘ ঠিক তার পাশেই বসেছিল। দূর থেকে এই দৃশ্য দেখে স্পিডস রীতিমতো হিংসায় জ্বলতে থাকে। সেদিন রাতে এই পোরাল্ট আগুনের সামনে বসে বাঘের সঙ্গে সময় কাটাচ্ছিল। সে তো আগে থেকেই নরম মনের মানুষ ছিল, কিন্তু আজ ফ্রান্সোয়াকে বাঁচানোর পর থেকে সে বাঘের ওপর আরো বেশি বিশ্বাস করতে শুরু করে। ভালোবাসার প্রতীক হিসাবে সে বাঘকে একটা মাংসের টুকরোও দেয়। এই দৃশ্য দূর থেকে দেখে স্পিডস আরো রাগে জ্বলতে থাকে। এবার হঠাৎ করেই একটা খরগোশ দেখতে পেয়ে বাঘ তার পেছনে ছুটতে শুরু করে, কারণ তার এটা অভ্যাস ছিল জঙ্গলে পশু পাখিদের সঙ্গে খেলা করা, আর তার সঙ্গে সঙ্গে অন্য কুকুররাও দৌড়ায়। অবশেষে বাঘ খরগোশটাকে ধরে ফেলে, কিন্তু সে তাকে না মেরে ছেড়ে দেয়। ঠিক তখনই স্পিডস সামনে থেকে এসে খরগোশটাকে মেরে ফেলে। এটা দেখে বাঘ প্রচন্ড রেগে যায়। এরপর স্পিডস ইচ্ছা করে বাঘকে উস্কে দিতে থাকে। বাকি কুকুররা তো ভয়ে পিছনে সরে যায়, কিন্তু এদিকে স্পিডস ও বাঘের মধ্যে বিশাল লড়াই শুরু হয়। বাঘের বুদ্ধিমত্তা এবং ফ্রান্সোয়া ও পোরাল্টের মনে তার জায়গা করে নেওয়া এসব কিছুই সহ্য করতে পারছিল না স্পিডস। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ লড়াই চলে। স্পিডস মারতে মারতে বাঘকে প্রায় আধমারা করে ফেলে। ঠিক তখনই আবারও সেই কালো নেকড়েটা আসে এবং বাঘের মনোবল বাড়ায়। বাঘ এবার উঠে দাঁড়িয়ে এক দৃষ্টিতে স্পিডসের দিকে এগিয়ে যায় এবং এক আঘাতেই তাকে আছড়ে ফেলে। এই পরাজয় সহ্য করতে না পেরে স্পিডস চিরতরে তাদের দল ছেড়ে চলে যায়। পরদিন সকালে পোরাল্ট চারিদিকে স্পিডসকে খুঁজতে থাকে, কিন্তু তাকে না দেখতে পেয়ে সে বুঝতে পারে হয়তো স্পিডস আর এখানে ফিরে আসবে না। তাই তারা সিদ্ধান্ত নেয় আমরা কোনোভাবেই একটা গোটা দিন স্পিডসের জন্য অপেক্ষা করতে পারি না, কারণ এই চিঠি পাঠানোর দায়িত্বটা অনেক বড়। এবারে দলের লিড ডগ যখন নেই, তখন হঠাৎ বাঘ এসে জোর করে সামনের সারিতে বসে পড়ে, যেন সেই লিড ডগ হতে চায়। কিন্তু পোরাল্ট সঙ্গে সঙ্গে বলে তুমি মাত্র কিছুদিন হলো দলে এসেছো, তুমি অনেক পারদর্শী, কিন্তু এখনো লিড করার জন্য প্রস্তুত নও। অ্যালিস গত 5 বছর ধরে এই টিমে আছে, তাই তাকেই লিড করা উচিত। কিন্তু বাঘ একদম নাছোড়বান্দা, সে লিড ডগের জায়গা থেকে একদম নড়তে
করতে চায় না। শেষমেশ পোরাল্ড এবং ফ্রান্সোয়া মিলে তাকে জোর করে পেছন দিকে পাঠিয়ে দেয়, কিন্তু অ্যালিস নামক কুকুরটাও এদিকে লিড ডগের জায়গা নিতে রাজি নয়। পোরাল্ড এদিকে বিরক্ত হয়ে ওঠে, কারণ দ্রুত সময় বেরিয়ে যাচ্ছিল আর কুকুরগুলো তেমন কথা শুনছে না। অবশেষে পোরাল্ড বলে, ঠিক আছে, তোমার যখন এত ইচ্ছা তাহলে এসো। এবার বাক বাকি কুকুরদের মাঝখান থেকে বেশ রব দেখিয়ে দেখিয়ে সেই লিড ডগের জায়গায় এসে দাঁড়ায়। বাকি কুকুররাও বেশ খুশি হয়, কারণ আগেই বাঘ তার ব্যবহার এবং বুদ্ধিমত্তা দিয়ে সবার মন জয় করে ফেলেছিল। সবকিছু প্রস্তুত হয়ে যায়, কিন্তু পোরাল্ডের মনে দুশ্চিন্তা, স্পিটসকে হারালাম, এরপর কি আমরা সঠিক সময়ে পৌঁছাতে পারবো? কিন্তু ফ্রান্সোয়া মনে মনে বাঘকে দেখে বুঝতে পারছিল সে হয়তো আমাদের নিরাশ করবে না। এবার পোরাল্ড গো বলা মাত্রই বাঘ দুর্দান্ত গতিতে দৌড় দেয়। একজন দক্ষ কুকুরের মতো সে পুরো টিমকে লিড করতে শুরু করে, আর সেটা দেখে পোরাল্ড ভীষণ খুশি হয়, কারণ বাঘের গতি স্পিটসের চেয়ে আরও দ্বিগুণ ছিল। বেশ কিছুটা পথ পেরিয়ে যাওয়ার পর তারা দেখে এক পাহাড়ের চূড়া থেকে বরফের ধস নামতে শুরু করেছে। এই দৃশ্য দেখে বাঘ সহ পুরো টিম আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু ঠিক তখনই বাঘ আবারও সেই কালো নেকড়েটাকে দেখতে পায়। নেকড়েটা তার যেন প্রতি বিপদে পথ দেখিয়ে চলেছে। বাঘ কোনো দ্বিধা না করেই পাহাড়ের নিচের এক গুহার দিকে ছুটতে শুরু করে। পেছন থেকে পোরাল্ড বারবার তাকে থামতে বলে, কিন্তু বাঘ কারোর কথা শোনে না এবং গুহার মধ্যে ঢুকে পড়ে। এদিকে বাইরে থেকে বরফের ধস ভয়ানকভাবে নামছে। সবার মনে ভয়, তারা কি বেঁচে ফিরতে পারবে? কিন্তু বাঘের সাহস আর বুদ্ধিমত্তার জোরে পুরো টিম সেই গুহার ভেতর থেকে নিরাপদে বেরিয়ে আসে। এটা দেখে পোরাল্ড আরও বেশি বাঘের ওপর সন্তুষ্ট হয়ে যায়। এরপর তারা আবারও দ্রুত গতিতে গন্তব্যের দিকে এগিয়ে চলে। দূর থেকে শহরের এক পুলিশ চিৎকার করে সবাইকে রাস্তা থেকে সরে যেতে বলে, কারণ স্লেজ টিম প্রচন্ড গতিতে তাদের দিকে আসছিল। অবশেষে তারা সেই ছোট্ট শহরের ভেতর প্রবেশ করে, কিন্তু বাঘ এত দ্রুত দৌড়াচ্ছিল যে গতি সামলাতে না পেরে স্লেজ পুরো উল্টে যায়। তবুও পোরাল্ড এতে খুব খুশি হয়, কারণ প্রথমবারের মতো তার চিঠিগুলো একেবারে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছে গেছে। সেদিন রাতে যখন চিঠিগুলো মানুষদের মধ্যে বিতরণ করা হচ্ছিল, তখন পোরাল্ড বাঘকে ডেকে বলে, দেখেছো, আমি তোমায় আগেই বলেছিলাম আমরা শুধু চিঠি বহন করি না, এই চিঠিগুলোর মধ্যে মানুষের ভালোবাসা, দুঃখ, কষ্ট আর সুখ লুকিয়ে থাকে। এবং বাঘ চুপচাপ দাঁড়িয়ে সমস্ত মানুষের ইমোশনগুলো দেখতে থাকে। সেদিন রাতে আমরা সেই জন নামক ব্যক্তিটিকে চিঠি লিখতে দেখি। সে আসলে এই শহরের কাছেই থাকে এবং সে চিঠি লিখছিল তার ছেলের কথা মনে করে করে তার স্ত্রীকে। আসলে তার ছেলে এই পৃথিবীতে আর নেই, কিন্তু তার ছেলের শেষ ইচ্ছা ছিল নতুন অজানা জায়গাতে অ্যাডভেঞ্চারে যাওয়া। জন মনে করে সেখানে যেতে পারলেই হয়তো তার মনের দুঃখ কষ্ট কিছুটা হলেও মিটবে। চিঠি লিখতে লিখতে জন ঘুমিয়ে পড়ে, আর সকালে উঠে দেখে অনেক বেশি দেরি হয়ে গেছে। তাড়াহুড়ো করে সে চিঠিটা নিয়ে শহরের দিকে ছুটে আসে। এদিকে বাঘ ও তার টিম শহর ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং তারা দৌড় শুরুও করে দেয়। হঠাৎ বাঘ জনকে একটা চিঠি হাতে আসতে দেখে, সঙ্গে সঙ্গে তার পুরো টিমকে সে থামিয়ে দেয়। বাঘ তার হাত থেকে চিঠিটা নেয় এবং পোরাল্ডকে দিয়ে দেয়। জন কৃতজ্ঞতার স্বরে বলে, ধন্যবাদ বাঘ, আমার মনে আছে তোমায়। এই চিঠিটা আমার স্ত্রীর পর্যন্ত পৌঁছানো খুব দরকার ছিল। এরপর বাঘ ও তার পুরো টিম আবারও পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। প্রায় 80 দিন পর তারা অন্য গন্তব্য থেকে হয়ে আবারও তারা এই শহরে ফিরে আসে। পোরাল্ড চিঠির বস্তা অফিসে জমা দেওয়ার সময় অফিসের মহিলা তাকে একটা চিঠি দিয়ে বলে, এটা মনে হচ্ছে কোনো অফিসিয়াল চিঠি এবং এটা তোমার নামে। চিঠিটা পড়ে পোরাল্ড বুঝতে পারে তার চাকরিটা আর নেই, কারণ সময় অনেক বদলে গেছে। এখন মানুষ টেলিগ্রাফের মাধ্যমে বার্তা আদান প্রদান করতে পারে, তাই আর ডাক কুকুরের কোনো দরকার নেই। দুঃখ ভারাক্রান্ত মনে পোরাল্ড তার কুকুরদের এক স্থানীয় ব্যক্তির কাছে রেখে সেখান থেকে বিদায় নেয়। এদিকে বাঘ ভীষণ বিষণ্ণ হয়ে পড়ে, কারণ এতদিনে সেই কুকুরদের দলই তার পরিবার হয়ে উঠেছিল এবং সে তাদেরকেই আঁকড়ে ধরে বসে থাকে। পরদিন সকালে হাল নামের এক নিষ্ঠুর ব্যক্তি এসে বাঘ এবং তার সমস্ত সঙ্গীদের কিনে নেয়। তার উদ্দেশ্য ছিল এই স্লেজ কুকুরদের নিয়ে সেই সোনার খোঁজে যাবে। সে আরো দুজন এবং প্রচুর জিনিসপত্র নিয়ে যাত্রা শুরু করে, কিন্তু সমস্যা হয় তখন যখন বাঘ এবং অন্যান্য কুকুররা এত ভারী বোঝা টানতে পারে না। কুকুরদের দুর্বলতা দেখে হাল ক্ষিপ্ত হয়ে ওঠে এবং রাগের মাথায় তাকে একটা বাড়িও মারতে যায়। ঠিক সেই মুহূর্তে জন সেটা দেখে এগিয়ে আসে এবং তাকে বাধা দেয়। এরা খুব ভালো কুকুর, যত কষ্টই হোক না কেন তোমার সঙ্গে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত থাকবে, কিন্তু এদের তুমি আঘাত করো না। হাল কিছু না বলে জনকে পাশ কাটিয়ে কুকুরদের নিয়ে সেখান থেকে চলে যায়। তবে ঠিক যেটা নিয়ে ভয় ছিল সেটাই ঘটলো। হাল জোর করে বাঘ এবং বাকি কুকুরদের পাহাড়ি উঁচু রাস্তায় ভারী বোঝা টানাতে থাকে। কুকুররা ক্লান্ত হয়ে পড়লে সে তাদের উপর চাবুক চালায়। অন্যদিকে জনকে দেখা যায় নিজের সকালের খাবার খেতে খেতে ছেলের সেই প্রিয় মাউথার গানের দিকে তাকিয়ে আছে এবং তার সাথেই মনে পড়ে যায় তার বাঘের কথা। ঠিক তখনই জন আর দেরি না করে বাঘকে বাঁচানোর জন্য ছুটে যায়। অপরদিকে হাল তখনও নিষ্ঠুরভাবে বাঘের ওপর অত্যাচার করছে। এরপর সে রেগে গিয়ে বন্দুক তুলে বাঘকে মারতে যায়। ঠিক সেই মুহূর্তে জন সেখানে এসে উপস্থিত হয় এবং তাকে বাধা দেয়, কিন্তু হাল তবুও শুনতে চায় না। তখনই জন ভয় দেখিয়ে হালকে পিছু হটতে বাধ্য করে। ঠিক আছে, তুমি বাকি কুকুরদের নিয়ে যেতে পারো, কিন্তু বাঘকে ছেড়ে দাও। হাল বাধ্য হয়ে রাজি হয়ে যায় এবং বাকি কুকুরদের নিয়ে সে সেখান থেকে চলে যায়। আর জন বাঘকে নিয়ে
আবারও ফিরে আসে শহরে তার নিজের বাড়িতে। তখন থেকে 2 দিন পর বাকের ঘুম ভাঙে। সে ধীরে ধীরে উঠে এসে দেখে জন চুপচাপ বসে আছে। বাক এবার এগিয়ে গিয়ে নদীর দিকে তাকিয়ে তাদের সঙ্গীদের খুঁজতে থাকে। সে হতবাক হয়ে জনের দিকে তাকালে জন শান্ত গলায় বলে, তোমার বাকি কুকুর বন্ধুরা এখানে আর নেই, তারা হালের সঙ্গে চলে গেছে। এরপর সে বাককে জানিয়ে দেয়, তুমি এখন স্বাধীন, তুমি চাইলে এখানে থাকতেও পারো, আবার যেখানে মন চায় তুমি সেখানেই চলে যেতে পারো, কারণ তুমি এখন আর কারো গোলাম নও। এই কথা বলে জন মার্কেটের দিকে চলে যায় একটু ড্রিঙ্ক করার জন্য। বাক কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে, তারপর সেও জনের পিছু পিছু সেই মার্কেটের দিকে যায় এবং বাক দোকানের জানালা দিয়ে দেখতে পায় জন সেখানে বসে ড্রিঙ্ক করছে। ঠিক তখনই হঠাৎ হাল দোকানের মধ্যে ঢুকে পড়ে। সে জনকে ধরে মারতে শুরু করে। হাল চিৎকার করে বলে, আমার সব কুকুর তোমার জন্য পালিয়েছে, আমার সোনা খোঁজার স্বপ্নটা তুমি নষ্ট করে ফেললে, তুমি নিশ্চয়ই জানো সোনা কোথায় আছে, তাই ইচ্ছা করেই আমাকে আটকানোর চেষ্টা করছো। তখনই বাঘ সবটা দেখতে পেয়ে দ্রুত হালের উপর ঝাঁপিয়ে পড়ে এবং সে জনকে হালের হাত থেকে রক্ষা করে। বাড়ি ফিরে জন আবারও ড্রিঙ্ক করতে বসে। বাঘ এটা দেখে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। জন হাসি মুখে জিজ্ঞাসা করে, আবার কি হলো তোমার, তুমি কি আর কিছু বলতে চাও? তখনই বাঘ টেবিল থেকে মদের গ্লাসটা ফেলে দেয়। এরপর সে জনের মদের বোতলটা মুখে নিয়ে ঘরের বাইরে চলে আসে। সে বোতলটাকে বরফের নিচে পুঁতে ফেলে তার উপরেই বসে পড়ে। জন বিরক্ত হয়ে বারবার বলতে থাকে, এটা ফিরিয়ে দাও, কিন্তু অনেক চেষ্টা করেও জন তাকে সেখান থেকে সরাতে পারে না। শেষে জন বলে, আরে বেটা, তুই তো ভীষণ জেদি আর এত ভারী যে তোকে আমি ঠেলে সরাতেও পারছি না। একটু পর জন কষ্টের সুরে বলে, আমার ছেলে মারা যাওয়ার পর থেকে আমার স্ত্রী আর আমি আলাদা হয়ে গেছি। তখন থেকেই আমি এই জায়গায় চলে আসি আর তারপর তোমার সঙ্গে আমার দেখা হয়। সে দীর্ঘশ্বাস ফেলে বলে, আজ আমার ছেলের জন্মদিন ছিল, তাই কষ্টের কারণে একটু ড্রিঙ্ক করছিলাম। পরদিন সকালে বাকের ঘুম ভেঙে যায় এবং সে দেখে জন তড়ি ঘড়ি প্রস্তুতি নিচ্ছে, যেন কোথায় যাওয়ার জন্য সে তৈরি হচ্ছে। বাক কৌতূহলী হয়ে তার দিকে তাকিয়ে থাকে। জন একটা পুরানো ম্যাপ বার করে বাককে বোঝাতে শুরু করে, আমার ছেলে খুব ভালোবাসতো নতুন পাহাড়, অজানা জায়গা আর অ্যাডভেঞ্চারের গল্প শুনতে। যখনই সে কোনো নতুন জায়গার কথা শুনতো, সেটার মানচিত্র নিজের কাছেই রেখে দিত এবং আমাকে সবসময় বলতো, বাবা, এই ম্যাপের বাইরে কি আছে? একদিন আমি ম্যাপে থাকা জায়গার বাইরে গিয়ে নতুন কিছু খুঁজবো। কিন্তু আমার ছেলের কখনো সোনার খোঁজে যাওয়ার ইচ্ছা ছিল না। সে শুধু তার পরিবারের সঙ্গে একটা আলাদা অ্যাডভেঞ্চারে যেতে চাইতো। জন এক মুহূর্ত চুপ করে থেকে তারপর বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর তুমি একসঙ্গে আমার ছেলের স্বপ্নটা পূরণ করব। এরপর জন ও বাঘ এক নৌকায় চড়ে রওনা দেয় তাদের সেই অজানা গন্তব্যের উদ্দেশ্যে। নতুন জায়গা, নতুন পাহাড়, নতুন নদী, নতুন পরিবেশ, এই সব কিছুর মাঝে জন আর বাঘ মজা করতে করতে এগিয়ে চলতে থাকে তাদের সেই গন্তব্যের দিকে। এই যাত্রাপথে তাদের বন্ধুত্ব আরও বেশি দৃঢ় হতে থাকে। কিছুক্ষণ পর নদীর স্রোত ভয়ঙ্কর রূপ নেয়। তীব্র জলপ্রবাহের মধ্যে দিয়ে তাদের নৌকা নিয়ে কোনো প্রকারে তারা সেই স্রোত থেকে বেরিয়ে আসে, কিন্তু লক্ষ্য করে তাদের নৌকাটা ইতিমধ্যেই ফুটো হয়ে জল ঢুকতে শুরু করেছে। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে এবারে হয়তো আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য পায়ে হেঁটেই পথ অতিক্রম করতে হবে। অন্যদিকে শহরে হাল সেই জনের ঘরের মধ্যে প্রবেশ করে তাকে মারার জন্য। তখনই তার চোখ পড়ে মেঝেতে পড়ে থাকা সেই পুরানো ম্যাপের ওপর এবং সেই সুযোগ ছাড়তে চায় না হাল। সে দ্রুত ম্যাপটা তুলে নেয় এবং তাদের খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে বাক আর জন প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্যের মাঝে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ে। জন তাকিয়ে বলে, দেখেছো বাক, আমাদের পূর্বপুরুষরাও এমনই জায়গা থেকে পথ চলা শুরু করেছিল। আমাদের জীবন শুধু আসা আর যাওয়ার গল্প, কিন্তু প্রকৃতি একই রকম থেকে যায়। এই সুন্দর মুহূর্ত উপভোগ করতে করতে তারা কিছু দূর হেঁটে যাওয়ার পর হঠাৎই এক স্বর্গময় জায়গার খোঁজ পায়। সেখানে একটা ছোট্ট কাঠের ঘর দেখা যায়। তারা ঘরের দরজা ঠেলে ভেতরে ঢোকে। ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা পুরনো কিছু জিনিসপত্র দেখে জন আন্দাজ করে হয়তো অনেক বছর আগে কেউ এখানে সোনার খোঁজে এসেছিল। এবার তারা দুজন মিলে ঘরটা ভালো করে পরিষ্কার করে এবং থাকার উপযুক্ত করে তোলে। সেদিন রাতে ঘুমানোর সময় বাক দূর থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। জন তাকে আশ্বস্ত করে বলে, ভয়ের কিছু নেই, এগুলো তোমার পূর্বপুরুষদেরই ডাক, নেকড়েদের ডাক, বুঝলে? এবার শান্ত হয়ে ঘুমিয়ে পড়ো। পরদিন সকালে সামনেই বয়ে চলা নদীতে জন স্নান করতে নামে। ঠিক তখনই সে নদীর নিচ থেকে একটা চকচকে পাথর তুলে দেখতে পায় সেটা ছিল একটা সোনা। সেটা দেখে জন ভীষণ আনন্দিত হয় এবং বাঘকে দেখায়, দেখো বাঘ, আমরা সোনা খুঁজে পেয়েছি। এরপর বাঘ ও জন দুজন মিলে সেই নদী থেকে সোনা খুঁজতে শুরু করে। জন বাঘকে একটা সোনার টুকরো দেখিয়ে বোঝায়, ঠিক এই ধরনের জিনিস তোমায় খুঁজতে হবে। বাঘ ও জনের কথা মতো নদীর মধ্যে মুখ ডুবিয়ে ডুবিয়ে সোনার টুকরোগুলো খুঁজে তাকে দিতে থাকে। একটু পরেই বাঘ দেখতে পায় এক সাদা রঙের পশু জঙ্গলের ভেতরের দিকে দ্রুত ছুটে চলে যাচ্ছে। জন বাঘের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি কিছু দেখছো? যদি মন চায় তাহলে তুমি ওদিক থেকে ঘুরে আসতে পারো। এই কথা শুনে বাঘ দৌড় দিয়ে সেই রহস্যময় প্রাণীটির পিছনে ছুটে যায়। জন তখন তাকে চিৎকার করে বলে দেয়, শুধু সন্ধ্যা হওয়ার আগে
তুমি ফিরে আসবে। এদিকে বাঘ যখন সেই পশুটার পিছনে ছুটছিল, হঠাৎ এক বিশাল আকারের ভাল্লুক তার পথ আটকে দাঁড়ায়। কিন্তু বাঘ ভয় না পেয়ে ধীরে ধীরে পেছনে সরতে শুরু করে। উপযুক্ত সুযোগ দেখে দ্রুত পাশ কাটিয়ে এগিয়ে যায়। কিছুক্ষণ বাদে এসে দেখতে পায় সেই রহস্যময় প্রাণীটিকে। এটা ছিল একটা সাদা রঙের নেকড়ে। নেকড়েটাও বাঘের দিকে অবাক চোখে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তারপর আচমকা তার গায়ে একটু আঘাত করেই দৌড়ে জঙ্গলের ভেতরে চলে যায় এবং বাঘ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে সেখান থেকে চলে আসে। পরদিন সকাল সে বুঝতে পারে বাঘ আবারও সেই গভীর জঙ্গলের ভিতরে চলে গেছে। এদিকে নেকড়ের দল জঙ্গলের পাশে নদীর ওপারে থাকা এক শুয়োরের শিকার করার পরিকল্পনা করছিল। নেকড়েদের দলনেতা নদী পার হওয়ার চেষ্টা করতেই হঠাৎ তার পা পিছলে যায়। সে স্রোতের টানে ভেসে যেতে থাকে। বাকি নেকড়েরাও তার পিছনে ছুটতে শুরু করে, কিন্তু কেউই তাকে উদ্ধার করতে পারছিল না। ঠিক তখনই আমাদের সাহসী বাঘ এগিয়ে আসে। বাঘ আগেই জীবনের নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাওয়ার ফলে এখন সে জানে প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে টিকে থাকতে হয়। সে ঝাঁপিয়ে পড়ে দ্রুত কৌশলে নেকড়েটিকে নদী থেকে উদ্ধার করে। এর ফলে নেকড়ে দলের সঙ্গে তার একটা সুন্দর বন্ধন তৈরি হয়। এরপর থেকেই বাঘের মধ্যে এক অন্যরকম পরিবর্তন লক্ষ্য করা যায়। যদিও সে জনের সঙ্গে অনেক সময় কাটাচ্ছিল, তবুও তার মন বারবার টানছিল সেই জঙ্গলের দিকে। প্রতিদিন যেন আরো বেশি করে সে প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাচ্ছিল, আর মনে হচ্ছিল এটাই তার জীবনের সত্যিকারের উদ্দেশ্য। ধীরে ধীরে বাঘ পুরোপুরি এই বুনো পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছিল। নেকড়ে দলের সঙ্গে বাঘের সম্পর্ক আরো বেশি গভীর হতে থাকে। এখন সে ঠিক তাদের মতোই শিকার করা শিখেছে। সে যখনই পাখি বা মাছ শিকার করত, তার জনের কাছেও এনে দিত। একদিন রাতে জন বাঘের জন্য খাবার নিয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার পরও বাঘকে ফিরতে দেখে না। এদিকে বাঘও বুঝতে পারে যে সন্ধ্যা পেরিয়ে গেছে, এখন তাকে জনের কাছে ফিরতে হবে। সে দ্রুত সেই বিশাল ভাল্লুকটিকে পাশ কাটিয়ে ছুটে জনের কাছে চলে আসে, কিন্তু এসে দেখে জন তার খাবার রেখে ঘরের ছাদে বসে আছে, হাতে মদের বোতল নিয়ে। বাঘ এগিয়ে এসে তাকে মদ খেতে মানা করে। এখন আমায় মানা করো না, আমি ভীষণ চিন্তা করছিলাম তুমি এত রাত করলে কেন। আমি মানছি এই প্রকৃতির বুকে অনেক কিছু দেখার আছে, কিন্তু এখানকার প্রকৃতি যতটা সুন্দর ততটাই ভয়ানক। তোমায় নিজেকে সবকিছু থেকে রক্ষা করতে শিখতে হবে। আমার ছেলেও এমন অ্যাডভেঞ্চার ভীষণ ভালোবাসতো। সে সবসময় নতুন কিছু জানতে চাইতো, কিন্তু একদিন এক মারণ জ্বর মাত্র 2 দিনের মধ্যে তাকে মৃত্যুর কোলে ঠেলে দেয়। জন মদের বোতল থেকে মদ ফেলে দেয় এবং বাঘকে জড়িয়ে ধরে বলে, এই সামারটা আমাদের দুজনার জন্যই দারুণ কাটলো, তাই না বাঘ? পরদিন সকালে জনকে পাথর ও সোনার টুকরো দিয়ে আমরা খেলতে দেখি। তখনই বাঘ তার টুপিটা নিয়ে এসে জনের সঙ্গে খেলার চেষ্টা করে। তারা দুজনেই খেলতে খেলতে নদীর পাড়ে চলে আসে, আর তখনই সেই সাদা নেকড়েটা বাঘকে ডাকতে আসে। জন প্রথমবার সেই সাদা নেকড়েকে দেখে ভীষণ অবাক হয় এবং বলে, ওয়াও, এত সুন্দর দেখতে, মনে হচ্ছে এটা শুধু তোমার জন্যই এসেছে বাঘ। জন বাঘকে ইঙ্গিত দেয় সে চাইলে যেতে পারে। ইঙ্গিত দেয়া মাত্রই বাঘ দৌড়ে সেই নেকড়ের সঙ্গে জঙ্গলে চলে যায়। কৌতূহলবশত জনও তার পিছু নেয় এবং সে দেখে বাঘ এখন পুরোপুরি নেকড়েদের পরিবারের একজন হয়ে উঠেছে, যেটা বাঘ দূর থেকেও লক্ষ্য করে যে জন আমাকে দেখছে। একসময় মানুষের গোলাম হয়ে থাকা বাঘ এখন সম্পূর্ণ স্বাধীন। সে অনেক কষ্টের মধ্য দিয়ে গেছে, কিন্তু শেষ পর্যন্ত নিজের জীবনের পথ নিজেই খুঁজে নিয়েছে। এবং জনও মনে মনে ভাবে, হয়তো আমিও পেরেছি আমার ছেলের স্বপ্নটাকে পূরণ করতে, এবার আমারও উচিত বাড়ি ফিরে যাওয়া। তারপর সে এতদিন ধরে জমানো সব সোনার টুকরো নদীতে ফেলে দেয়, শুধু নিজের বেঁচে থাকার জন্য অল্প কিছু সোনা নিজের কাছে রেখে দেয়। বাঘকে উদ্দেশ্য করে বলে, এতটুকু সোনাই যথেষ্ট আমার বাকি জীবনে খেয়ে পড়ে বাঁচার জন্য, এর বেশি কোনো মানুষেরই দরকার হতে পারে না, কারণ লোভ মানুষকে বেঁচে থেকেও মেরে ফেলে। এবার বাঘ এগিয়ে এসে জনের সঙ্গে যেতে চাইলেও জন কষ্টভরা কণ্ঠে বলে, না, তুমি তোমার জীবনের আসল অর্থ এখানেই খুঁজে পেয়েছো। মানুষের সমাজে ফিরে যাওয়ার আর কোনো দরকার নেই, এটাই এখন তোমার আসল সত্যিকারের জীবন। জন আরও বলে, আমি কাল সকালে ফিরে যাচ্ছি, যাওয়ার আগে অন্তত একবার আমার সঙ্গে দেখা করতে এসো। বাঘ মন খারাপ করে জঙ্গলের দিকে আবারও ছুটে চলে যায়। সেই রাতেই জন যখন ঘুমাতে যাচ্ছিল, হঠাৎ কারোর পায়ের শব্দ শুনতে পায়। সে হারিকেন হাতে বাইরে আসে। ঠিক তখনই তার ঘরে কে যেন এলো পাতাড়ি গুলি চালাতে শুরু করে। দূর থেকে বাঘ গুলির শব্দ শুনতে পায়। এদিকে আমরা দেখি সেই হাল ম্যাপের সাহায্যে জনের কাছে পৌঁছে গেছে। এবার হাল ও জনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। এরই ফাঁকে জনের পেটে সেই বন্দুকের গুলি লেগে যায়, কিন্তু জন তবুও হার মানে না। হাল বন্দুক হাতে চিৎকার করে বলতে থাকে, তুমি নিশ্চয়ই সোনার খোঁজে এখানে এসেছিলে, বলো কোথায় সোনা আছে, না হলে এক্ষুনি তোমায় আমি মেরে ফেলবো। জন তার পকেট থেকে অল্প সেই কয়েকটা সোনার টুকরো বার করে হালের দিকে ছুড়ে দেয় এবং বলে, নাও, এগুলোর মধ্যে কোনো সুখ লুকিয়ে নেই, আসল সুখ তো নিজের পরিবার এবং নিজের আপনজনদের সঙ্গেই পাওয়া যায়। ঠিক তখনই হাল আবারও বন্দুক তুলতে যায়, কিন্তু বাঘ এসে হালের ওপর হঠাৎ ঝাঁপিয়ে পড়ে। বাঘ হালকে ঠেলে সেই আগুনে ঝলসে থাকা ঘরের মধ্যে ফেলে দেয়। হাল ভয়ানক চিৎকার করতে থাকে, কিন্তু মুহূর্তের মধ্যেই আগুন তাকে গ্রাস করে নেয়। এবারে বাঘ দৌড়ে জনের কাছে এসে দেখে জনের অবস্থা খুবই খারাপ। এবারে জন ক্লান্ত গলায় বাঘকে বলে, একটা দারুণ অ্যাডভেঞ্চার ছিল, তাই না বাঘ? আমরা দুজনেই নিজেদের জীবনের গন্তব্য খুঁজে পেয়েছি, আর মনে রাখবে এখন থেকে এটাই তোমার ঘর। তুমি খুব ভালো
একটা কুকুর বাঘ। শেষ জীবনে তোমার মতো একজন সঙ্গী পেয়ে আমি নিজেও খুব খুশি। বাঘ সেখানেই পড়ে থাকা জনের ছেলের ছবি আর সেই মাউতার গানটা নিয়ে আসে। জন শেষ মুহূর্তে তার সেই ছেলের ছবির দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে বাঘের কোলেই নিজের প্রাণ ত্যাগ করে। এবং এখানেই এই অ্যাডভেঞ্চারার, সার্ভাইভাল এবং বন্ধুত্বপূর্ণ গল্পটির সমাপ্তি ঘটে। আমি সমস্ত ভিউয়ার্সকে আন্তরিকভাবে সাজেস্ট করব অন্তত একবার হলো এই অসাধারণ মুভিটা দেখার জন্য, কারণ এক্সপ্লেনেশন আর বাস্তবে এই মুভিটা দেখার অভিজ্ঞতার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এই সিনেমার অসাধারণ গল্প, চরিত্রগুলোর গভীর আবেগ, প্রকৃতির সৌন্দর্য আর সার্ভাইভালের প্রত্যেকটা মুহূর্ত নিজে চোখে না দেখলে সত্যিকারের অনুভূতি পাওয়া একদমই সম্ভব নয়। এক্সপ্লেনেশন যতই ভালো হোক না কেন, সিনেমার ভিজুয়াল, সাউন্ড ডিজাইন, ক্যামেরার কাজ এবং আবেগঘন দৃশ্যগুলো একদম অন্যরকম এক অভিজ্ঞতা দেয়, যা রিয়েল মুভির মাধ্যমে অনুভব করা দরকার।